রক্তাক্ত শরীর নিয়ে লাশ দুটোর সামনে বসে আছি। লাশ দুটো আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তারা আমায় আস্ত গিলে খাবে, কিন্তু ঘটেছে তার উল্টো। আমি তাদেরকে গিলে খেয়েছি। ঠিক তখনই আরাফাত আরো বেশ কয়েকজন ছেলে পেলে নিয়ে আসে। ভাই, আপনার শরীরের এই অবস্থা কেন? আর লাশ দুটো যে সামনে পড়ে আছে, এরা কারা? আরাফাত, এরা আমায় মারতে এসেছিল, কিন্তু তারা এটা জানে না যে যাকে তারা মারতে এসেছে সে একটা ভয়ঙ্কর নরপিশাচ। তাই বরাবরের মতো এই হলো, আমায় মারতে এসে নিজের প্রাণ হারালো। আচ্ছা শোন, লাশ দুটোকে গুম করে ফেল, এদের অস্তিত্ব সহ যেন কেউ কোনোদিন খুঁজে পায় না। আচ্ছা ভাই, আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না। আমরা লাশ দুটোকে জায়গা মতন দাফন করে দিব। কেউ আর কোনোদিনও তাদের খোঁজও পাবে না। আর ভাই, আপনি এবার গিয়ে রক্তমাখা শরীরটা ধুয়ে ফেলুন। আচ্ছা, আমি গেলাম, তোরা এদিকটা সামলে ফেল। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে নিজেকে ধুয়ে মুছে হায়না দেখে মানুষের রূপে ফিরিয়ে আনলাম। এখন বাজে রাত 11টা। বাসায় আমি ছাড়া আর কেউ নেই, আর থাকবেই বা কি করে? আমার তো পরিবার বলতে কেউ নেই, আমি একা। তাই একাই বাসায় থাকি। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। খাওয়া দাওয়ার কোনো মুড নেই আজকে, কারণ যেদিন কাউকে দুনিয়া থেকে বিতাড়িত করি সেদিনেই খাওয়ার মুড থাকে না। তাই সেভাবেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ কলেজ যেতে হবে। ও হ্যাঁ, আমার পরিচয় তো দেওয়াই হলো না। চলেন কলেজ যেতে যেতে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই। আমি আকাশ মেহমুদ। সেটা তো কারোর অজানা নয়। পড়ালেখা করছি অনার্স শেষ বর্ষে। পরিবার বলতে কেউ নেই। ছোটকাল থেকেই এতিমখানায় বড় হয়েছি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে এসে পৌঁছেছি। আমি কলেজের গেট দিয়ে প্রবেশ করতেই সবাই আমাকে দেখে মাথা নিচু করে ফেলে, কারণ তারা সবাই আমাকে ভালো করে চেনে। যে কলেজে ঘাড় কেউ যদি থাকে সেটা হলাম আমি। তাই ভয়ে কেউ কখনো লাগতে আসে না। আর আমি এই পুরো কলেজে নিজের হুকুমত চালাই। আমার মুখের উপরে কেউ কথা বলে না। এমন কোনো বাপের বেটা জন্ম নেয়নি এই কলেজে। ঠিক তখনই আমার ক্লোজ ফ্রেন্ড মামুনের সাথে দেখা হয়। পুরো কলেজে এই মামুনই একমাত্র একজন ব্যক্তি যে কিনা আমার সবচাইতে কাছের মানুষ। তার সাথেই আমার সমস্ত ওঠা বসা। কিরে আকাশ, কখন আসলি? এই তো একটু আগে। তুই? আমি মাত্র এসেছি। আচ্ছা, সকালে মেডিসিন নিয়েছিস এখনো? আরে না রে, ঘর থেকে বের হয়ে সোজা কলেজে চলে এসেছি। তুই নিয়ে এসেছিস নাকি মেডিসিন? আরে না, আমিও তোর মতন ঘর থেকে বের হয়ে সোজা কলেজে এসেছি। আচ্ছা দাঁড়া, একজনকে দোকানে পাঠাচ্ছি। ঠিক তখনই পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। এই, এদিকে আয় তো। ছেলেটা আমার কথা শুনে তাড়াতাড়ি আমার কাছে আসে। জি ভাইয়া। পকেট থেকে টাকা বের করে ছেলেটাকে হাতে ধরিয়ে দিলাম। যা তো, সামনের দোকান থেকে 2টা বেনসন সিগারেট নিয়ে আয় তো। ভাইয়া প্লিজ টাকাটা আপনার কাছে রেখে দিন, আমি আমার টাকা দিয়ে নিয়ে আসতেছি। আরে লাগবে না, তুই টাকাটা নে। ভাইয়া প্লিজ, আপনি টাকাটা রেখে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, যা। তারপর ছেলেটা সিগারেট আনতে চলে গেল। মামুন এত সময় ধরে এই মেডিসিনটার কথাই বলছিল। আচ্ছা বল, কিরকম হালচাল তোর? এই তো দোস্ত, তোর? আমার আর কি, ওই একই রকম কাটে দিনকাল। আচ্ছা আকাশ, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। আজ নাকি কলেজের অনার্স প্রথম বর্ষের অ্যাডমিশন পরীক্ষা হবে। এই বিষয়ে কি তুই কিছু জানিস? হ্যাঁ শুনেছি। যাক, শুনলে তো ভালো, কারণ প্রথম সেকশনে অ্যাডমিশন হলে তোদেরকে কলেজের নিয়ম সম্পর্কে অনেক কিছু জানতে হয়। সিনিয়রদের রেসপেক্ট করার বিষয় সম্পর্কেও তোদের অবগত করতে হবে। মামুন, তুই মনে হয় এখনো সেই পুরোনো দিনে পড়ে আছিস। শোন, তোকে একটা কথা বলি, কলেজে অ্যাডমিশন নিলেই বাকিদের মুখে আমাদের সম্পর্কে জেনে যাবে তারা।
নিজেদের নাম ডাক ঢোল বাজিয়ে ওদেরকে জানানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক বলেছিস। আসলে জিনিসটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কারণ গতবার নেতা মুজিবের ছোট ভাই এসব নিয়ে কত ঝামেলাই না করলো। থাক, বাদ দে এখন ওসব কথা। ছোট ভাই সিগারেট নিয়ে এসেছে। এই যে ভাইয়া আপনাদের সিগারেট। ধন্যবাদ ভাইয়া তোকে। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে নাকি তোর কলেজে? ভাইয়া একটা ছেলের সাথে একটা কথা নিয়ে বাড়াবাড়ি হয়েছে। সে আমাকে মারার হুমকি দিছিল। কোন ডিপার্টমেন্টের সে? আমাদের ডিপার্টমেন্টেরই। এখন সোজা গিয়ে ওকে বলবি আকাশ ভাই তোকে ডাকছে। ওকে সাথে নিয়ে তুই সহ এখানে আসবি। আচ্ছা ভাইয়া। আমি আর মামুন বসে বসে আড্ডা দিচ্ছি। একটু পর ছেলেটা তার ডিপার্টমেন্টের ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসে আমার কাছে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে, তুই নাকি ওকে মারবি বলে হুমকি দিয়েছিস? কিরে, কথা বলছিস না কেন? আমি যে তোকে কিছু জিজ্ঞাসা করছি, সেটা কি তোর কানে যায়নি? ভাই হ্যাঁ, দিছিলাম হুমকি। ছেলেটার কথা শুনে রাগ উঠে গেল। আমি কলেজে থাকতে একজন আরেকজনকে মারার হুমকি দেয়? রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। ঠাস করে একটা থাপড় বসিয়ে দিলাম ছেলেটার গালে। আজকের পর এসব চিন্তা ভাবনা থেকে ঝেড়ে ফেলবি। এই ছেলে এই ছেলে আমার ছোট ভাইয়ের মতো। ওকে মারা তো দূরের কথা, ওসব নিয়ে যদি ভাবিস তাহলে সোজা ওপরের টিকিট কেটে হাতে ধরিয়ে দেবো। ভাই আমার ভুল হয়ে গেছে, আজকের পর আর কোনোদিন ওর সাথে ভেজাল করব না। শুধু ওর সাথে কেন, কারোর সাথেই করব না। হয়েছে, যা এখন ক্লাসে যা। আর ভাইয়া শোন, এই ছেলে যদি নেক্সট টাইম কোনো ধরনের কোনো কিছু করে তাহলে সোজা এসে আমাকে বলবি। শুধু সে না, পুরো কলেজের কেউ যদি তোর সাথে এসে কোনো সমস্যা করে আমাকে জানাবি। আর নে, ধর এই টাকাটা। বলে ছেলেটার হাতে 100 টাকার নোট গুঁজে দিলাম। তুই আরেকদিন সিগারেট খাওয়াস, কিন্তু আজ যদি তোকে টাকা না দিই সেটা এক ধরনের ঘুষ হয়ে যাবে। তাই ওই টাকাটা দিয়ে দিলাম। যা, এবার মন দিয়ে ক্লাস কর। আচ্ছা ভাইয়া। ছেলেটা চলে গেল। আমি আর মামুন আবার কথা বলায় ব্যস্ত হয়ে গেলাম। আজও ক্লাস করব না। আমরা প্রায় সময় ক্লাস না করে দুজন কলেজের বাইরে বসে আড্ডা দিই। দুজন মিলে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই কলেজের ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য মানুষ আসা শুরু হয়ে গেল। সবাই নিজের গার্ডিয়ান নিয়ে এসেছে। অ্যাডমিশনের লম্বা সিরিয়াল হয়ে গেছে প্রিন্সিপালের রুমের বাইরে। সবাই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছে, কিন্তু আজ আসার কারণ হলো প্রথম দিনের ফর্মালিটি পূরণ করা। প্রিন্সিপাল তাই আজকে সবাইকে দেখা করতে বলেছে। আমরা তাদের দিকে খেয়াল না করে নিজেদের মতন আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে হঠাৎই নজর পড়লো একটা মেয়ের দিকে, যে কিনা ধবধবে একটা সাদা জামা পরিধান করে গুটিসুটি মেরে হেঁটে প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রিন্সিপালের সাথে দেখা। মেয়েটাকে দেখে আমার ধ্যান তার দিকে আটকে গেছে। কিরে, ওই মেয়েটাকে তো আগে কখনো দেখিনি এই কলেজে। নতুন বর্ষে হয়তো অ্যাডমিশন নিতে এসেছে, কিন্তু তার গার্ডিয়ান কোথায়? সবাই নিজের গার্ডিয়ান নিয়ে এসেছে, কিন্তু সে একাই কেন এলো? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেয়েটাকে নিয়ে। তখনই মামুন আমায় ধাক্কা দিল হাত দিয়ে। কিরে, কোন দুনিয়ায় হারিয়ে গেলি? দোস্ত, দেখ মেয়েটাকে। হ্যাঁ, সুন্দর আছে রে মামা। শুধু কি সুন্দর নাকি, আমার কাছে তো হুড়পড়ি লাগছে। এই ওয়েট, আকাশ, কিরে মামা, তুই এসব কি বলছিস? তোর মুখে তো আগে কোনোদিন কোনো মেয়ের প্রশংসা শুনতে পাইনি। কাহিনীটা কি রে? আরে সেসব কিছু না। আর তাছাড়া সুন্দর মানুষ তো, সুন্দর বলে প্রশংসা করবো না তো কি করব? মাম্মা, আমি কাহিনী শিখাতে এসো না। পানি আমিও ঘুলিয়ে খেতে পারি। দূর বেটা। আচ্ছা যা, ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা না বললেই নয়, যে মেয়েটাকে কিন্তু তোর সাথে হ্যাপি মানাবে। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে নে, এটাই তোর ভাবি। এই তো মামা, এতদিন পর লাইন এসেছিস। চল চল তো মেয়েটার কাছে। তারপর মামুনকে নিয়ে মেয়েটার কাছে গেলাম। এই যে, তুমি একা কেন?
আর তোমার পেরেন্টসটা কই? আসলে আমি তো শহরে নতুন উঠেছি কাজিনের বাসায়। আমার প্যারেন্টস তো এখানে থাকে না, তাই একাই এসেছি। আচ্ছা ঠিক আছে। এই মামুন, তুই ওকে সবার আগে স্যারের রুমে ঢোকার ব্যবস্থা কর। মামুন আমার কথা মতো সেই মেয়েটাকে সবার আগে স্যারের সাথে দেখা করতে পাঠিয়ে দিল। আর আমরা দুজনেই বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎই প্রিন্সিপালের রুম থেকে চেঁচামেচির আওয়াজ কানে আসে। আর তার একটু পরে সেই মেয়েটা কান্না করতে করতে বেরিয়ে আসে। আমি মেয়েটাকে কান্না করতে দেখে অবাক হয়ে বললাম, এই মেয়ে, কান্না করছো কেন? আসলে স্যার আমায় ঝাড়ি দিয়ে বের করে দিয়েছে প্যারেন্টস নিয়ে না আসায়। কি? মামুন চল তো। এই মেয়ে, তুমি চলো আমার সাথে। কোনো কথা বলা ছাড়াই মেয়েটার হাত ধরে তাকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে পড়লাম। প্রিন্সিপাল স্যার আমায় দেখে বলল, কি হয়েছে আকাশ, হঠাৎ এমন টেরে ফুরে আমার রুমে প্রবেশ করলি যে? স্যার, এই মেয়েটাকে ঝাড়ি কেন দিয়েছেন আপনি? মেয়েটা তার প্যারেন্টসকে নিয়ে আসেনি তাই? ওর সমস্ত কিছু ওকে করেন। ওর গার্ডিয়ান আমি। আকাশ, কি সব বলছো তুমি? কি কথা? একবার বললে কেন শুনতে পান না নাকি? না কানের পর্দা পরিষ্কার করার ব্যবস্থা করব? আকাশ, তুমি এমন বেয়াদবের মতন আচরণ কেন করছো? প্রিন্সিপালের কথাটা শুনে মেজাজ গরম হয়ে গেল। আর আমার একবার মেজাজ খারাপ বা রাগ উঠলে শরীর নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়। হুট করে গিয়েই প্রিন্সিপালের করার চেপে ধরলাম, ওই ব্যাটার স্যার, এই মেয়ের সমস্ত কিছু ওকে কর, না হয় তোকেই আমি ওকে করে দিব। মনে রাখবি, এই মেয়ে আমার কিছু লাগে। আমার কথা শুনে প্রিন্সিপাল স্যার ঘাবড়ে যায়। আর তার থেকে বড় কথা, মেয়েটা আমার রাগ দেখে ভয়ে আমার কাছ থেকে একটু সরে যায়। আচ্ছা আচ্ছা, করছি আমি। প্লিজ তুমি আমার কলারটা ছেড়ে দাও। ঠিক আছে, আজকের মতন বেঁচে গেলি। তবে হ্যাঁ, একটা কথা, মেয়েটা যাতে কোনো রকম সমস্যা না হয় এই কলেজে, তাহলে কিন্তু বেয়াদবির লিমিট আমি পার করে দিব। না না, মেয়েটার কোনো সমস্যা হবে না কলেজে। মেয়েটা আমাকে ছেড়ে দেয়। হ্যাঁ, আমি চললাম। আর এই মেয়ে, তোমার নামটা যেন কি? আমার নাম দিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমার সমস্ত কিছু স্যার ওকে করে দিবে। তুমি কাজ শেষ করে একটু বাইরে এসে দেখা করবে আমার সাথে। আচ্ছা। আমি আর মামুন বাইরে চলে আসলাম। আর একটু পর ওই মেয়েটা কাজ শেষ করে বাইরে আসলো। তাকে ইশারা করে আমার কাছে আসতে বললাম। সে আমার কাছে আসতেই কেমন যেন একটা পাগল করা স্মেল নাকে ভেসে আসলো। সাথে সাথেই মেয়েটাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। আর হুট করেই তার কপালে একটা চুমু এঁকে দিলাম। এই দৃশ্য দেখে মেয়েটা আর মামুন দুজনেই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জায় পড়ে গেলাম দুজনের সামনে। আরে আকাশ, টেনশন নিস না, আমি কিছুই দেখিনি। মামুনের কথা না হয় বাদ দিলাম, কিন্তু মেয়েটাকে কি বলবো এখন আমি? তাও কিছু তো একটা বলতে হবে। আসলে দিয়া, সরি, আমি কোনো একটা মোহে পড়ে গেছিলাম। দিয়া আমার কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দিয়া, তুমি রাগ করলে? না, রাগ করিনি। দিয়া আমার কথা মতো আমার পাশে এসে বসলো। আমার ভেতরে কিছু একটা প্রবল গতিতে দৌড়াদৌড়ি করছে, কিন্তু কি সেটা বুঝে উঠতে পারছি না। তবে ভেতরে যত কিছুই হোক না কেন, উপরে আমি পুরোপুরি ফিট। আচ্ছা দিয়া, তোমার বাসা কোথায়? আমার বাসা গ্রামে। আমি পড়াশোনার জন্য আমার এক আত্মীয়র বাসায় উঠেছি। ও যাক, ভালোই। তবে শোনো, কলেজে কোনো ঝামেলা হলে আমায় জানাবে। না হয় আমার নাম বললেই সব ঝামেলা মিটে যাবে। কিন্তু তুমি তো আমার নাম জানো না। জি জানি, আপনার নাম আকাশ। প্রিন্সিপাল স্যার তখন আপনার নাম বলে জেনেছি। হ্যাঁ, আমার নাম আকাশ। আচ্ছা, স্যার কবে থেকে কলেজে আসতে বলেছে? আগামীকাল থেকে। ঠিক আছে, সময় মতন চলে এসো। আর আমার নাম্বারটা দিচ্ছি, কোনো সময় দরকার হলে আমায় ফোন করো। আচ্ছা, এবার কি আমি যাব? মেয়েটা আমার থেকে নাম্বার নিয়ে সোজা চলে গেল। আমি মেয়েটা চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছি,
কিন্তু অবাক করা বিষয় ঘটল যখনই আমি মামুনের দিকে তাকালাম, তখন মামুন আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। কি রে মামুন, তোর আবার কি হলো? আকাশ, মেয়েটা এই অল্প সময়ের মাঝেই তোর ভিতরে শক্ত করে গেঁথে গিয়েছে মনে হচ্ছে। জানি না রে কিছু আমি। না জানিস বললেও তো আর হয় না, কারণ নিজের চোখে তো সব দেখলাম। যে ছেলে কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে আজকে একটা মেয়েকে চুমু পর্যন্ত খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, মেয়েটার ভালো মন্দেরও খোঁজ নেওয়া হচ্ছে আবার। আরে মামুন, কি শুরু করলি বলতো? হ্যাঁ, সত্যি বললেই মানুষ চেতে যায়। থাক, আর কিছুই বলবো না। হ্যাঁ, তুই আর কিছু না বলাই ভালো। মামুন চুপ হয়ে গেল, আর তখনই পকেটে থাকা ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি ছোট ভাই আরফাতের ফোন। সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। কি রে, হঠাৎ এই সময় ফোন দিলি যে? কিছু হয়েছে নাকি? না ভাই, তেমন কিছু না, তবে বিশাল একটা জিনিস হাতে লেগেছে। কি? ভাই, যেই ছেলেগুলো আপনাকে মারতে এসেছে তারা মাস্টার নামক একটা গ্যাংয়ের ছেলে পেলে, কিন্তু অবাক করা বিষয় হলো কেউ তাদেরকে হায়ার করেছে আপনাকে মারার জন্য। আর যে হায়ার করেছে সে একটা মেয়ে। আমি সেই মেয়েটার সম্পর্কে খোঁজ লাগিয়েছি, কিন্তু কোনো খবর বের করতে পারিনি। তবে এটুকু বের করতে পেরেছি, মেয়েটা নাকি অনেক বড় মাফিয়া, যার ধরা ছোঁয়ার কাছে যেতেও নাকি 1000 বছর লেগে যাবে। আরফাতের মুখে এসব কথা শুনে থতমত খেয়ে গেলাম। হঠাৎ একটা মেয়ে আমায় মারার জন্য উঠে পড়ে কেন লেগেছে? আমি তো কারো তেমন কোনো ক্ষতি করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, সেসব নিয়ে তোকে ভাবতে হবে না। আচ্ছা ভাই। হুম। আর ওইদিকে ছেলেপেলের কি খবর? হ্যাঁ ভাই, ভালোই। যাক, ভালো হলেই ভালো। আচ্ছা শোন, এখন ফোন রাখলাম, পরে কথা বলবো তোর সাথে আমি। তারপর ফোন রেখে দিলাম। ফোন রাখতেই মামুন জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে রে? আরে আরফাত খবর দিল আমায় যে ছেলেগুলো মারতে এসেছিল তাদেরকে নাকি কে কন্ট্যাক্ট দিয়েছে, আর যে কন্ট্যাক্ট দিয়েছে সে নাকি একটা মেয়ে। কি সাংঘাতিক ব্যাপার, বাপ রে। আচ্ছা বাদ দে এখন ওসব কথা, আর চল এখান থেকে যাওয়া যাক। হ্যাঁ চল, আমিও বাসায় যাব। তারপর দুজনে সেখান থেকে উঠে চলে গেলাম। দুজনেই দুজনের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। দেখতে দেখতে বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে কিছু কাপড় চোপড় ধুয়ে মুছে শুকনো করতে দিলাম। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠে কাপড়গুলো এনে লন্ড্রিতে পাঠিয়ে দিলাম। এমন টুকিটাকি কাজ করতেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হব। তখনই থানার ওসি ফোন দিল আমায়। আকাশ ভাই, আপনি একটু আর্জেন্ট থানায় এসে দেখা করুন, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। আজকে কলেজ শেষ, তাই আবার বাসায় ঢুকে ব্যাগটা রেখে ঘর তালা দিয়ে বের হয়ে গেলাম। তারপর সোজা থানায় চলে গেলাম। হঠাৎই মাথায় এলো দিয়া আজ কলেজে আসবে, আর আজকেই তার প্রথম দিন। তাড়াতাড়ি মামুনকে ফোন দিলাম। হ্যাঁ দোস্ত, বল। আজ হয়তো কলেজে আসা হবে না, তুই একটু দিয়াকে দেখে শুনে রাখিস, কারণ আজকে তার প্রথম দিন, তার যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আচ্ছা, তুই সেসব নিয়ে চিন্তা করিস না, আমি কলেজের সামনেই আছি, আমি সবটা দেখছি। মামুনের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। থানার উদ্দেশ্যে রওনা হলাম। আর এদিকে মামুন দিয়ার জন্য অপেক্ষা করছে। দিয়া আসতেই মামুন তাকে কলেজের ভেতরে দিয়ে আসে, আর সবাইকে কড়াভাবে বলে দেয় যে দিয়াকে যেন কেউ কোনো রকমের বিরক্তি না করে, কারণ সে আকাশের কলিজা। মামুনের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউ দিয়াকে চেনেই না। তখন মামুন আবার বলে, কথাটা একবার বলেছি, এই একবারেই যেন ও সবার কানে ঢুকে, না হয় পরেরবার শোনার জন্য কেউ আর সে অবস্থাতে থাকবে না। মামুনের কথা সবাই বিষয়টা নিজের ভেতরে ফিট করে নেয় যে এই মেয়েকে কোনো রকম প্যারা দিলে জীবন হারাতে হবে, কারণ যে ছেলে পুরো ক্লাসের সামনে এমন উঁচু গলায় কথা বলতে পারে সে মানুষও খুন করতে পারবে।
অন্যদিকে মামুন তাদের বলে ক্লাস থেকে বের হয়ে যায়। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। আকাশ থানার ওসির সাথে বসে এখনো কি যেন জরুরি কথা বলছে। ঠিক তখনই দিয়ার নাম্বার থেকে আকাশের ফোনে ফোন আসে। সে দিয়ার ফোন দেখে চমকে ওঠে। কি রে, হঠাৎ কি কারণে দিয়া ফোন দিল? না, ফোনটা রিসিভ করি। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে দিয়ার কান্নার আওয়াজ ভেসে আসলো। ফোনের অপর পাশ থেকে দিয়ার কান্নার আওয়াজ শুনে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। এই দিয়া, কি হয়েছে? আপনি কোথায়? তাড়াতাড়ি কলেজে আসেন, আমার আপনাকে ভীষণ প্রয়োজন। আচ্ছা, আসছি। কিন্তু কি হয়েছে সেটা তো বলো। ব্রেকের সময় আপনি কলেজ থেকে একটু বের হয়েছিলেন, তখনই হুট করে কোথা থেকে যেন কয়েকটা ছেলে চলে আসে আর আমার সাথে অসভ্যতম শুরু করে। শুধু তাই নয়, সেখানে একটা ছেলে আমার ওড়না টান দিয়ে ধরে বলে আমার শরীর নাকি তার চাই। দিয়ার মুখে এই সমস্ত কথা শুনে রক্ত মাথায় উঠে যায়। সাথে সাথেই ওসির সামনে থেকে উঠে হাঁটা শুরু করলাম। আকাশ ভাই, আপনি কোথায় যাচ্ছেন? স্যার, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি আপনার সাথে পরে কথা বলবো এই বিষয়ে। সাথে সাথেই ওসি সাহেব সেখান থেকে বের হয়ে চটজলদি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আর যেতে যেতে মামুনকে ফোন দিলাম। হ্যালো মামুন। আরে আকাশ, আমি এখনই তোকে ফোন দিতাম। দিয়াকে নাকি কিছু ছেলে উত্ত্যক্ত করছে কলেজের বাইরে। তো তুই কোথায় ছিলি? আরে তুই তো জানিস যে তুই কলেজে না থাকলে আমার ভালো লাগে না, তাই আমি দিয়াকে তার ক্লাসে ঢুকিয়ে দিয়ে সবাইকে তার বিষয় বলে দিয়েছি। পরে আমি কলেজ থেকে বের হয়ে যাই, আর কলেজ থেকে বের হওয়ার আগে একটা ছোট ভাইকে বলেও দিয়ে এসেছিলাম যাতে করে দিয়ার কোনো সমস্যা না হয়। আর সেই আমাকে ফোন করে সেই সব ছেলের কথা বলল। আচ্ছা, তুই যেখানে আছিস না কেন তাড়াতাড়ি কলেজে আয়, আমিও আসছি। তারপর ফোন রেখে দিয়ে সোজা কলেজে চলে এলাম। কলেজে পৌঁছাতে দেখি মামুনও গাড়ি থেকে নামছে মাত্র। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মামুনকে নিয়ে কলেজের ভেতরে চলে গেলাম। ঠিক তখনই মামুনের ঠিক করা সেই ভাইটা এসে বলল, ভাইয়া, ছেলেগুলো নাকি আপুর সাথে অনেক অসভ্যতাম করেছে। তুই চিনিস ছেলেগুলোকে? আসলে ভাইয়া, আমি তখন সেখানে ছিলাম না, তাই তাদের কি দেখিনি। আচ্ছা আচ্ছা, দিয়া কোথায়? ওই যে ভাইয়া, দিয়া আপু প্রিন্সিপালের রুমে বসে কান্না করছে। আমি এবং প্রিন্সিপাল স্যার অনেকবার আপুকে জিজ্ঞেস করেছি ছেলেগুলির ব্যাপারে, কিন্তু আপু কোনো কিছুই বলছে না, শুধু বসে বসে কান্না করছেন। মাথায় রক্ত পুরো টকবক করছে। তাড়াতাড়ি প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি দিয়া বসে বসে কান্না করছে। সে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে দিল। এই দিয়া, প্লিজ শান্ত হও, আমি এসে গেছি। তুমি কি ওই ছেলেগুলোকে চেনো? না, আমি চিনি না। আচ্ছা, শুধু এইটুকু বলো যে ছেলেগুলো তোমার সাথে অমনটা করে কোন দিকে গেছে? তারা তারা আমার সাথে অসভ্যতম করে কলেজের ভিতরে ঢুকেছে। দিয়ার কথা শুনে বুঝতে বাকি রইল না যে ছেলেগুলো আমার কলেজের ছেলে পেলে। দিয়া, তুমি তাদেরকে দেখলে চিনতে পারবে তো? হ্যাঁ। এই মামুন, কলেজের গেটটা আটকে দিয়ে আয়। আর দিয়া, তুমি আমার সাথে চলে এসো। দিয়াকে সাথে নিয়ে প্রতিটা ক্লাসের ছেলেপেলেকে দেখতে লাগলাম। পুরো কলেজের ক্লাস করা বন্ধ হয়ে গিয়েছে আমার জন্য। দিয়াকে সাথে নিয়ে সমস্ত সেকশনে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে অনার্স দ্বিতীয় বর্ষের কক্ষে ঢুকতেই দিয়া আমাকে আঙুল দেখিয়ে দিল ওই যে ছেলেপেলেগুলো। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে গিয়ে সব কয়টা ছেলেপেলেকে কলার ধরে ক্লাস থেকে রুমের বাইরে নিয়ে আসলাম। মামুন দুইটাকে ধরে নিয়ে এসেছে। আমি নিচ থেকে আসার সময় কাঠের একটা টুকরো নিয়ে উঠেছিলাম হাতে করে। সেটা দিয়ে এলোপাথারি মারতে শুরু করলাম সব কটা ছেলেকে। সারা কলেজ পুরো থমকে গিয়েছে আমার মার দেখে। মারতে মারতে ছেলেগুলোকে আধমরা করে ফেলেছি। সব কয়টার হাত মুখ কেটে রক্ত পড়ছে, কিন্তু আমার রাগ যেন কোনোভাবেই থামছে না। আমি মেরেই চলেছি ছেলেগুলোকে। আর অন্যদিকে ছেলেগুলো সারের মতো চেঁচাচ্ছে আর মাপ চাচ্ছে। ভাই, আমাদের ভুল হয়ে গিয়েছে। তোদের ভুলের গুষ্টি মারি বলেই কাঠের টুকরোটা দিয়ে আবার একটা বাড়ি দিয়ে একটাকে বেহুশ করে দিলাম।
আর ঠিক সেই সময় কলেজের স্যারেরা এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আকাশ প্লিজ তুমি ছেড়ে দাও ছেলেগুলোকে। কে শুনে কার কথা? আমার কলেজে তারা আঘাত করেছে, তাদেরকে তো আজকে ছাড়ছি না। আমার মারের রেস এখনো মেটেনি, কিন্তু স্যারেরা আমায় পেঁচিয়ে ধরায় আমি আর মারতে পারছি না। তাই এক ঝটকা দিয়ে স্যারদের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর আবার মারতে শুরু করলাম। সবাই আমার রাগ দেখে ভয়ে কাতর হয়ে আছে। স্যারেরাও আমায় আটকাতে না পেরে ভয়ে আমার থেকে দূরে সরে যায়। আর ঠিক সেই সময় দিয়া এসে সবার সামনে আমাকে জড়িয়ে। স্যারেরা সবাই দিয়ার কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে দিয়ার দিকে, যে কে এই মেয়ে, যেই আকাশকে কিনা আমরা অনেকে মিলে থামাতে পারলাম না, আর সেখানে এই মেয়ে তাকে ধরা মাত্রই সে সমস্ত রাগ মাটিতে ফেলে দিল। কেউ যেন কিছু বুঝতে পারছে না। সবাই অবাক দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে আছে। তখনই দিয়া বলে ওঠে, এই আকাশ, আপনি প্লিজ শান্ত হন আর ওদেরকে ছেড়ে দিন, নয় হয়তো ওরা মরে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। কিন্তু সবাইকে একটা জিনিস জানিয়ে রাখা উচিত। সবাইকে আজকে একটা কথা বলি ক্লিয়ারলি, আজকের পর থেকে যদি কেউ দিয়ার দিকে আঙুল তুলে তাকিয়েছিস, তাহলে তার অবস্থা কিন্তু খুব ভয়াবহ হবে। আর স্যার, আপনারা এই জানোয়ারগুলোকে কি করবেন করেন। আকাশ দেখো, ছেলেগুলো যা করেছে অনেক জঘন্য কাজ করেছে, তাই তাদেরকে আমরা কলেজ থেকে বের করে দিব। আর তুমি দয়া করে নিজের রাগকে একটু দামানোর ট্রাই করো। হ্যাঁ মানছি, তোমার অনেক নামডাক আছে, আর তুমি কলেজের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করো। তুমি না থাকলে হয়তো আমাদের কলেজে দাঙ্গা ফাসাদ সেগুলো লেগেই থাকতো। শুধু তাই নয়, অন্যান্য কলেজে ছেলেপেলেরাও আগে এসে এই কলেজের ছেলেপেলেদের সাথে ঝামেলা করতো, কিন্তু তুমি আসার পর তা আর হয় না। তবে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যে এই কলেজের শিক্ষক যারা আছেন তারা তোমার গুরুজন, তাই সেই বিষয়টা একটু খেয়াল রাখিও। জি স্যার, সেটা খেয়াল রাখবো। তবে একটা জিনিসই আমার মাথায় কাজ করছে না, যে এই ছেলেগুলো আমাদের কলেজের ছেলে হয়েও তারা এই কলেজের স্টুডেন্টদের সাথে অসভ্যতম করে। শুধু অসভ্যতম বললে ভুল হবে, তারা নোংরামি করে। কত বড় তাদের বুকের ফাটা। আকাশ, এই বাজে আচরণের জন্য আমরা তাদেরকে বের করে দিব। জি স্যার, ফ্যাসলা আপনাদের। আর আমি দুঃখিত স্যার কলেজের পরিবেশটাকে খারাপ করার জন্য। আপনারা প্লিজ আবার ক্লাস নেওয়া শুরু করুন। আর স্টুডেন্ট ভাইরা সবাই যে যার ক্লাসে চলে যান। আমার কথা শুনে সবাই সবার মতো ক্লাসে চলে গেল, কিন্তু দিয়া আমার সাথে দাঁড়িয়ে আছে। এই দিয়া, ক্লাস করবে না তুমি? না, আমি ক্লাস করব না। তো কি করবে? আপনার সাথেই থাকবো আর গল্প করব। ক্লাস মিস দিয়ে তুমি গল্প করবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপর দিয়াকে নিয়ে নিচে চলে গেলাম। নিচে বলতে আমি আর মামুন রোজ যেখানে বসে আড্ডা দিই, সেখানে নিয়ে গেলাম দিয়াকে। দিয়া আমার কাঁধে মাথা রেখে চুপচাপ আমার পাশে বসে আছে। আমার ভেতরে কেমন যেন এক ধরনের তুফান বইছে। একটু আগে দিয়ার জন্য ছেলেগুলোকে কি মারটাই না মারলাম। নিজেকে প্রেমিক পুরুষ মনে হচ্ছে। তবে যাই হই হব, আগে মেডিসিন খেয়ে নিই। মামুন, সিগারেট থাকলে দে তো একটা। এখন সিগারেট খাবি তুই? হ্যাঁ, কোনো সমস্যা? না, এই নে সিগারেট, আর আমি একটু আসছি। মামুন পকেট থেকে সিগারেট বের করে দিয়ে কোথায় জানি গেল, আর আমি সেটা হাতে নিয়ে জ্বালিয়ে টানতে শুরু করলাম। কিন্তু হঠাৎই লক্ষ্য করলাম দিয়া আমার ঘাড়ে উষ্ণ ঠোকর জোড়া দিয়ে স্পর্শ করছে। দিয়ার এমন আচরণ দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার। কারণ জীবনের এই প্রথম কেউ আমার শরীরে স্পর্শ করেছে। সে এবার আমার কাঁপুনি আরো বাড়িয়ে দিল। সে আমার ঘাড়ে চুমু খাওয়া আরম্ভ করে। দিয়া, কি করছো? আপনার সিগারেটে দেওয়া আমার অনেক সমস্যা হচ্ছে,
তাই সমস্যা দূর করতে আমি আমার কাজ করছি। মানে কি দিয়া? মানে হলো আপনার ওই সিগারেটের ধোঁয়া আমাকে যন্ত্রণা দিচ্ছে, তাই আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনার গাড়ি স্পর্শ করছি। এতে করে আপনার শরীরের স্মাইল নাকে আসছে, আর সিগারেটের ধোঁয়াটা তার মতো হাওয়ায় ভেসে যাচ্ছে। দিয়ার কথা শুনে হাঁ হয়ে গেলাম। মেয়েটি সত্যি আসলে আজ তো একটা পাগলি। তাড়াতাড়ি সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সেও আমাকে জড়িয়ে ধরেছে নিজের হাত দুটো দিয়ে। তারপর তাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়াগুলো নিজের করে নিলাম। হঠাৎই মনে পড়লো আমি কলেজের গণ্ডিতে দাঁড়িয়ে আছি। সাথে সাথে দিয়াকে ছেড়ে দিলাম। আর ঠিক সেই সময় মামুন আমাদের দিকেই আসে। কিরে, কোথায় গেছিলি? আরে বাইরে গিয়েছিলাম একটু। আচ্ছা শোন না, নতুন যারা অ্যাডমিশন নিয়েছে সেখান থেকে একটা মেয়েকে আমার বেশ ভালো লেগেছে রে। এই যে দেখ, দূর থেকে মেয়েটার একটা ছবিও তুলে এনেছি। কই দেখি, দেখা। মামুন ফোনটা এগিয়ে দিয়ে সেই মেয়েটাকে দেখাচ্ছে। বাহ, মাশাআল্লাহ, সুন্দর তো মেয়েটা। দোস্ত এখন কি করব বল তো? কি করবি আর? ভালো লাগলে প্রপোজ করবি। কি বলছিস এসব? তো কি করবি তুই? তোর কি অন্য কোনো প্ল্যান আছে নাকি? আরে না না, থুর। তাহলে যেটা বলছি সেটাই কর। আর তবে আগে একটু ভালো করে দেখে শুনে নে, পরে গিয়ে প্রপোজ করিস। আর দরকার হয় দিয়া তোকে সাহায্য করবে এই বিষয়ে। আমাকে তো দেখলেনই না, মেয়েটাকে তাহলে কিভাবে সাহায্য করব? আচ্ছা নাও দেখো তুমি। মামুন ফোনটা এগিয়ে দিয়ে মেয়েটার পিকটা দিয়াকে দেখালো। সে মেয়েটাকে দেখে থতমত খেয়ে যায়। আর আমি জিনিসটা লক্ষ্য করি। কি হয়েছে দিয়া? না না, কিছু না। তো মুখের বুলি বন্ধ হয়ে গেল কেন? কই মুখের বুলি বন্ধ হয়েছে আমার? আমরা তো দিব্যি কথা বলছি। আচ্ছা তাহলে বলো, মেয়েটা কেমন দেখতে আর মামুনের সাথে কেমন মানাবে? মোটামুটি সুন্দর এই। আর মামুন ভাইয়ের সাথে মানাবে বলতে রং ডং দেখে তো মনে হচ্ছে মানাবে, কিন্তু পরে কি হয় কে জানে। পরে কি হবে মানে বুঝলাম না। আরে আমি বলতে চাইছি যে মেয়েটার কোনো রিলেশন আছে কি না সেসব নিয়ে জেনে শুনে এগোতে। ও হ্যাঁ মামুন, তুই সেসব বিষয়ে জেনে তারপর এগোবি। আচ্ছা আচ্ছা চল এবার ওঠা যাক। আর দিয়া, এবার বাসার দিকে যাওয়া দরকার। হ্যাঁ আমিও চলে যাব। আচ্ছা ঠিক আছে চলো, তোমায় গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি। তারপর দিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। মামুনও চলে গেল। আমি গাড়ি থেকে নামতেই দেখি বাসার সামনে কয়েকজন ছেলে পেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখে মনের মধ্যে একটা বাড়ি খেলো। কি রে, ছেলেগুলো কারা? না গিয়ে দেখি। আর একটু সামনে যেতেই দেখতে পেলাম আরাফাত ঘরের দরজার সামনে বসে আছে। সে আমাকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কি রে আরাফাত, হঠাৎ তুই এখানে? আর ছেলেপেলেগুলোকে? ভাই একটা জিনিস দেখাতে এসেছি আপনাকে। আর ছেলেগুলো আমাদের দলেরই ছেলেপেলে, কিছুদিন আগে আমাদের গ্রুপে জয়েন হয়েছে। ও আচ্ছা, কি দেখাবি দেখা। আরফাত পকেট থেকে ফোন বের করে আমার হাতে দেয়। ভাই ছবিটা দেখেন, এই ছবির মেয়েটাই নাকি সেই মাফিয়া মেয়েটা যে আপনাকে মারার জন্য ছেলেগুলোকে সুপারি দিয়েছিল। আরফাতের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটার দিকে তাকাতেই বড়সড় একটা শক খেলাম। ও আল্লাহ, এটা তো সেই মেয়ে যাকে মামুন পছন্দ করে, যার ছবি আমাকে আর দিয়াকে সে দেখিয়েছিল। আরফাত, তুই কি শিওর এটাই সেই মেয়ে? ভাই তত্ত্ব তো সেমটাই পেলাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা সেই মাফিয়া মেয়েটা না। তবে আবার সন্দেহ তালিকা থেকেও বের করতে পারছি না, কারণ এই মেয়ের পিক মামুন এনে দেখালো, আবার সেই মেয়ের সাথেই মাফিয়া মেয়েটার সংযুক্ত। সবকিছু যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা আরফাত, তুই না বলছিলি যে সেই মাফিয়া মেয়েটার ধারে কাছে যাওয়া সম্ভব না, কিন্তু এখন তোরা এত সহজে এই মেয়েটার পিক কোথায় পেলি? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু ভাই খবরই তো এই মেয়েটারই পিক দিল। ভালো করে দেখ কোনো ভুল মেয়ের পিক দিয়েছে কিনা। ভাই সেটা কি করে সম্ভব?
যে আমাদের জন্য সব সময় কাজ করে, সে আমাদের জন্য সব সময় সব রকমের তথ্য দেয়, সেই মানুষটা আশা করি আমাদেরকে ভুল ইনফরমেশন দিবে না। তাও ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, মেয়েটার বিষয়টা আমি দেখছি, কারণ মেয়েটার আমার চোখের সামনেই চলাচল করে বা করতে হবে। ওকে ভাই। আরফাত চলে গেল, কিন্তু আমার ভেতরে এখনো সেই জিনিসটা ঘুরপাক খাচ্ছে যে আরফাত যার ছবি দেখালো সেই মেয়েটাই কি সেই মাফিয়া? না, এর উত্তর আমার জানা নেই। তবে একটা জিনিস বলতে পারি যে এই মেয়েটা যদি মাফিয়া হয় তাহলে মামুনকে সতর্ক করতে হবে আমার। কিন্তু সে আমাকে না আবার ভুল বুঝে বসে। দূর, কিছুই ভাবতে পারছি না আর। যা হবে পরে দেখা যাবে, আগে নিজের মাথা ঠান্ডা করি। তারপর বাসায় গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। সাথে সাথেই ঘুম চলে আসে। গোসল, খাওয়া দাওয়া সমস্ত কিছুই রসাতলে গিয়েছে। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর গায়ে শার্ট লাগিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর বের হওয়ার সময় মামুনকে ফোন দিয়ে পার্কে আসতে বললাম। তারপর আমি বাসা থেকে বের হয়ে সোজা পার্কে চলে এলাম। সেখানে গিয়ে দেখি মামুন আগে থেকেই হাজির। কিরে, তুই কখন এলি? আরে একটু আগে আসলাম। আচ্ছা মামুন, তোর যে মেয়েটাকে ভালো লেগেছে তার সম্বন্ধে কি কিছু জানিস? আরে না, তেমন কিছুই জানি না, তবে তার নাম আর তার বিষয়ে টুকিটাকি কিছু জানতে পেরেছি। মেয়েটার নাম হলো ফাহা, আর সে নাকি অনেক চুপচাপ স্বভাবের একটা মানুষ। কোনো ছেলের সাথেই নাকি সে মিশে না। আর আর তার এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার নামটা যেমন সুন্দর, তার চালচলন ও তেমন সুন্দর। আমি যে করেই হোক ফাহাকেই চাই, ওকে আমি নিজের বউ বানাবো। মামুনের কথা শুনে কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ ওর বিষয়ে যা জানি তা মামুনকে বললে তার মন খারাপ হয়ে যাবে। আর তাছাড়া সে আমায় ভুলে বুঝতে পারে যে তার ভালো আমার সহ্য হয় না। না, ওকে এখন কিছুই বলা যাবে না, কারণ এখনো পুরোপুরি শিওর না যে সেই মেয়ে কে। আগে আরো পাকাপোক্তভাবে শিওর হয়ে নি, পরে না হয় মামুনকে জানাবো। আচ্ছা শোন, যাই করিস না কেন ভেবে চিন্তে করিস। হ্যাঁ, সেটা তো করবই। আচ্ছা চল, চা বা কফি কিছু খাওয়া যাক। হ্যাঁ চল। মামুনের সাথে একটা কফি শপে গেলাম। পরে সেখানে বসে কফি খেতে খেতে অনেকটা সময় আড্ডা দিলাম। কিছুক্ষণ পর ঘরে চলে এলাম। তারপর নিত্যদিনের ন্যায় সেই দিনটা কাটিয়ে দিলাম ঘরের মাঝে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে গেলাম। আজ নিয়ত করছি ক্লাস করব, তাই সেই মোতাবেক ব্যাগে বই নিয়ে কলেজে এসেছি। ঠিক তখনই মামুনের দেখানো সেই মেয়েটি আমার চোখের সামনে দিয়ে হেঁটে তার ক্লাসরুমে চলে গেল। আমি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছি, দেখছি কোনো রকম কিছু চোখে পড়ে কিনা। কিন্তু কিছুই পড়লো না। তবে একটা জিনিস নোটিস করেছি, মেয়েটা কেমন যেন স্বাভাবিক না। মানুষ হাঁটাচলা করলে আশেপাশে একটু হলেও দেখে, কিন্তু তার নজর ছিল একদম মাটির দিকে। মেয়েটাকে নিয়ে মনের ভেতরে একটা কৌতূহল জাগলো, তাকে নিয়েই ভাবছিলাম। ঠিক তখনই দিয়া এসে আমাকে হাতের আঙুল দিয়ে খোঁচা দেয়। এই যে মশাই, কি করছেন? আর এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছেন? আরে না, তেমন কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। আপনি? আমি একটু আগে এসেছি। আচ্ছা শোনো, তুমি একটা দায়িত্ব দিলে, তুমি সেটা পালন করতে পারবে? কি দায়িত্ব? তুমি মামুনের পছন্দ করা সেই মেয়েটার দিকে নজর রেখো তো, যে সে কি করে বা তার আচার আচরণ কেমন। হঠাৎ ওই মেয়েটাকে নিয়ে আপনার চিন্তার মাত্রা বাড়লো কেন শুনি? আরে মামুন আসলে সেই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছে, তাই তার বিষয়ে একটু ভালো মন্দ জানার জন্য তোমায় বললাম আর কি। কারণ আমি চাই না আমার বন্ধু কোনো খারাপ মেয়ের সাথে রিলেশনে যাক। আরে সে তো খারাপ না। মানে তার বিষয়ে তুমি কি করে জানলে? আসলে হয়েছে যে মেয়েটার চলাচল দেখে খারাপ মনে হয়নি, সেটা কথা বলতে চেয়েছিলাম। দিয়ার কথা শুনে কেমন যেন খটকা লাগলো। আচ্ছা, তাও খবর নাও।
আর এখন গিয়ে সোজা ক্লাসে মন দেবে। আর একটা কথা, আমি যেন কখনো তোমায় কোনো ছেলের সাথে হাসি ঠাট্টা করে কথা বলতে না দেখি। বারে, হাসি ঠাট্টা করলে কি হবে? কারণ কেন কেন? আমি আপনার সাথে কেন হাসি ঠাট্টা করতে যাব? কারণ তুই আমার। ইস, আমার কি নিজের নামে রেজিস্ট্রেশন করে রেখেছেন নাকি? মেয়েটার কথা শুনে মেজাজ খারাপ হওয়ার উপক্রম হচ্ছে। হ্যাঁ, তোকে আমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছি, আর এখনো করব বলেই এক টান দিয়ে দিয়াকে নিজের বাহুডোরে নিয়ে নিলাম। তারপর তার সমস্ত মুখমণ্ডলে চুমু খেতে লাগলাম। চুমু খেতে খেতে তার ঠোঁটের কাছে এসে আটকে গেছি। হঠাৎই সে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এই পাগল হয়ে গেছেন আপনি? মানুষের সামনে এসব আচরণ কেউ করে? আমি করি, কারণ তুই খালি আমার। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আপনার, কিন্তু মানুষজন দেখলে কিভাবে বলুন তো? কে কি ভাববে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে তোমাকে নিয়ে। তুমি কোনো ঝামেলা না করলেই হবে। আচ্ছা হয়েছে, এবার পাগলামো বন্ধ করুন। আর আমি কোনো জামলা টামলাতে নাই, আর জামেলা করতেও তো চাই না, করতে পারবো না, কারণ আপনি আমার আস্তে গিলে খেয়ে ফেলবেন। শুধু গিলে খাবো না, সেদিন একদম জোর করে এটাকে নিজের করে নিব। দুনিয়ার মহলে আর আসতে দেব না। বাপরে, কি সিরিয়াস টাইপ মানুষ আপনি। হ্যাঁ, আমি অনেক সিরিয়াস। আচ্ছা, এবার ক্লাসে যাও। অনেকটা সময় নষ্ট হয়েছে কথা বলে। তোমার ক্লাস হয়তো শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাচ্ছি। দিয়া ক্লাসে চলে গেল, আর অন্যদিকে আমি আমার মতো ক্লাসে চলে গেলাম। সবাই আমাকে ক্লাসে দেখে চুপচাপ হয়ে গেল। আমার ক্লাসের স্যার এখনো আসেনি। আমি স্বাভাবিকভাবেই একটা টেবিলের উপর বসে পড়লাম। আর কিছু সময় পর মামুন আসলো। সে এসে আমার পাশে বসলো। দুজনে একটু কথা বলে স্যারের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ অপেক্ষার পর প্রহর কাটলো। স্যার ক্লাসে আসলো, এসে ক্লাস নিতে শুরু করলো। আজ অনেক কয়টা ক্লাস করেছি, আর মাত্র 1 ঘন্টা বাকি। এই মামুন, আজকের মতো ক্লাস এখানেই শেষ রে। আজকে আর ক্লাস করব না। আচ্ছা চল, আমিও বেরিয়ে যাব। শেষ ঘন্টার ক্লাস না করে মামুনের সাথে বেরিয়ে গেলাম। ক্লাস থেকে বের হয়ে মামুনকে বললাম, মামুন চল তো, দিয়ার ক্লাস থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, এই সুযোগে আমিও ফাহাকে দেখতে পারবো। মামুনকে নিয়ে দিয়ার ক্লাসে চলে গেলাম। দিয়া আমাকে দেখতেই ক্লাস না করে সকলের সামনে ব্যাগ হাতে নিয়ে চলে এলো। এই দিয়া, ক্লাস করবে না? না, আমি আর ক্লাস করব না। এই মেয়ে, আর 1 ঘন্টা আছে খালি ক্লাস শেষ হতে। ক্লাসটা শেষ করে বের হও। দিয়া হঠাৎ করে সকলের সামনে চেঁচিয়ে ওঠে। এই যে আমি বলছি না যে আমি আর ক্লাস করব না। এই দিয়া, এতটা হাইপার হচ্ছে কেন তুমি? কারণ আমার এখন ক্লাস করতে ইচ্ছে করছে না, কিন্তু আপনি আমাকে ক্লাস করতে জোর করছেন, তাই হাইপার হয়েছে। তো কি করবে এখন? কি করব আর, আপনার সাথে বসে বসে ভালো কিছু মুহূর্ত কাটাবো। দিয়ার কথা শুনে ভেতরে লাড্ডু ফুটতে শুরু করেছে। আচ্ছা ঠিক আছে স্যার, দিয়াকে আমার সাথে নিয়ে গেলাম। দিয়াকে নিয়ে আমাদের বসার অবস্থানে চলে এলাম। মামুনও আমাদের সাথে এসেছে। দোস্ত, মেয়েটাকে দেখতে পেলি? না রে, তাকে তো ক্লাসের কোথাও দেখিনি। তখন দিয়া বলে, কারণ সে আপনার আসার 1 ঘন্টা আগে ক্লাস থেকে বের হয়ে গিয়েছে। ও আচ্ছা, কিন্তু কোথায় গিয়েছে? কে জানে কোথায় গিয়েছে, হয়তো বাসা যাবে গেলে, না হয়তো কলেজেই থাকবে। কিন্তু তাকে তো আমরা কলেজের বাইরে দেখতে পাইনি। তাহলে হয়তো বাসায় চলে গেছে। হ্যাঁ, সেটাই হয়তো হবে। মামুন ফাহাকে দেখতে না পেয়ে মন খারাপ করে ফেলে। আরে মামুন, তুই মন খারাপ করিস না। ভালোবাসার মানুষ কখনো এত সহজে ধরা দেয় না। দেখবি একটা সময় ঠিকই তাকে নিজের করে পাবি। জানি না রে কি আছে কপালে, তবে মেয়েটা আমার কলিজায় গেঁথে গিয়েছে। মামুনকে কি বলে সান্ত্বনা দিব জানি না, তবে মন থেকে খালি দোয়া এটাই করি যে সেই মেয়েটা যেন ভালো হয়।
আর মামুনের সাথে যেন তার সমস্ত কিছুই সঠিকভাবে হয়। কিন্তু বর্তমানে মামুনের চেহারাটা পুরো আঁধার হয়ে আছে। ওকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। তখনই মামুন বলে ওঠে, আকাশ তোরা থাক, আমি বাসে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, চল আমরাও আজকে বাসায় চলে যাব। কিন্তু শোন, কালকে সেই মেয়েটা কলেজে আসলে আমি তোর বিষয়টা দেখব। তুই ভালো করে জানিস যে আজ পর্যন্ত কোনো কাজে আমি ফেল হইনি। সো তোর ব্যাপারটা তো হব না। ধন্যবাদ বন্ধু। তারপর সবাই সবার মতন বাসায় চলে এলাম। দিয়াকে তার বাসায় পাঠিয়ে দিয়ে মামুন আর আমি যে যার মতন চলে গেলাম। এদিকে আমি বাসায় আসতেই দরজার নিচে একটা খাম চোখে পড়ল। কে যেন একটা কৌতূহলটা যেন আরো বেড়ে গেল। কাগজের ভাঁজটা খুলে দেখি কিছু লেখা আছে কাগজটাতে। কোনো কিছু না ভেবেই লেখাটা পড়তে শুরু করলাম। আপনি যাকে আপন মনে করছেন সে আপনার আপন নয়। মনে রাখবেন, বিকেল বেলায় সূর্য মেঘের আবরণে ঢেকে গেলে পরের সকালে সেই সূর্যই আবার নতুন রূপে আকাশে উদিত হয়। তারপর আর কিছু লেখা নেই। লেখাটা পড়ে ভেতরে মোচড় দিয়ে উঠল, কারণ লেখাটা আমায় কি ইঙ্গিত করতে চাইছে তা আমি বুঝে ফেলেছি। তাড়াতাড়ি কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিলাম। তারপর চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢুকে সোফায় গা ছেড়ে দিয়ে বসে পড়লাম। মাথাটা ভোঁ করে ঘুরছে, মনে হচ্ছে যেন নিজের ভেতরেই ঘূর্ণিঝড় বইছে। অনেকটা সময় সোফাতে বসেই কাটিয়ে দিলাম। দেওয়াল ঘড়িটার দিকে নজর পড়তেই দেখি ঘড়ির কাঁটা দুইটা ছাড়িয়ে গেছে। তাড়াতাড়ি সোফা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ফিরে আসলাম। তারপর খাবার খেতে খেতে মাথায় আসলো আরফাতের কথা। যেই ভাবার সেই কাজ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আরফাতকে ফোন লাগিয়েছি। হ্যাঁ ভাই বলেন। শোন, আমার কেন জানি মনে হচ্ছে মাফিয়া মেয়েটা আমার খুব নিকটে। তুই সেই মেয়েটার সম্পর্কে একটু ভালো করে জাস্টিফাই কর। আচ্ছা ভাই। তারপর ফোন রেখে দিলাম। কিন্তু আমার মনের ভেতর বাড়ি খাচ্ছে অন্য কিছু নিয়ে। আমার মনে হয় না যে সেই ফাহা মেয়েটাই মাফিয়া। ধুর, এইসব আর ভাবতে পারছি না। মাথায় আর চাপ না নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলায় মামুনের ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। কিরে মামুন, হঠাৎ ফোন দিলি যে? তোর সাথে একটু জরুরি কথা ছিল। তুই এখন কোথায় আসছিস? কোথায় থাকবো আবার, বাসায় আছি। আচ্ছা রেডি হয়ে শপিং মলে চলে আয়। ওকে। তারপর ফোন রেখে দিয়ে রেডি হয়ে শপিং মলে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মামুন চোখ মুখ কালো করে বসে আছে। কিরে, কি হয়েছে রে? আকাশ আসলে আমার কাছে একটা মেইল এসেছে, সেখানে কে যেন 2 বাক্যের কিছু একটা লিখে পাঠিয়েছে। কি সেটা? সেখানে লিখা আছে, ভাবিয়া করিবেন কাজ, না হয় হয়ে যাবে দের। আপনি যাহাকে সাধারণ ভাবিতেছেন সে আসলে ভয়ঙ্কর এক রক্তচোষা শের। এই লেখাটা কে যেন মেইল করেছে। এটার মানে কি আকাশ? মামুনের মেলে 2 শব্দের বাক্য শুনে ভেতরটা পুড়ে শুকিয়ে গেছে। কারণ এই 2 শব্দের বাক্যটার অর্থ আমার জানা। মামুন আসলে কেউ একজন আমাদেরকে অনেক সতর্ক করতে চাইছে যে আমরা হয়তো কোনো বড়সড় বিপদে ফাঁসতে চলেছি। তাই কেউ একজন আমাদেরকে আড়াল থেকে বাঁচাতে চাইছে। কি সব বলছিস আকাশ? আমি সত্যি বলছি, কারণ তোকে মেল করেছে আর আমাকে দিয়েছে চিঠি। এই সমস্ত কিছুর পেছনে একজন আছে, সে হচ্ছে মাফিয়া মেয়েটা। আর সেই মাফিয়া মেয়েটাই হয়তো আমাদের আশেপাশে ঘুরঘুর করছে আমাদেরকে মারার জন্য। আর আমরা তাকে ভালো মনে করে তার সাথে চলাফেরা করছি। তাই কেউ একজন আমাদেরকে সতর্ক করতে চাইছে। আকাশ, সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুই এসব নিয়ে টেনশন করিস না। তুই শুধু ফারার বিষয়টা নিয়ে ভাব, বাকি সমস্ত কিছু আমি সামলে নেব। আর আরে, ওই মাফিয়া মেয়ের মতো কত শত মেয়ে আসছে আর গেছে, কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারেনি আর পারবেও না। সো খামোকা টেনশন না করাই ভালো। আর যদি কিছু হয় সেটা সময় দেখা যাবে। আকাশ, তাও টেনশন হচ্ছে রে। একদিকে ফাহাকে নিয়ে টেনশন, অন্যদিকে সেই মাফিয়া মেয়েটা। আরে বেটা, কিসের এত টেনশন তোর? হ্যাঁ, তুই চিল মার। সেই মেয়েটার সাথে
আমার পালা পড়বে। আর ফারার বিষয়টা কালকে ক্লিয়ার করে দিব আমি। এবার তো তোর মাথা থেকে চাপটা কমা। আচ্ছা যা বাদ দিলাম সমস্ত কিছু, এবার কি অর্ডার করব বল। যা খুশি কর। আচ্ছা। মামুন তার নিজের মতন খাবার অর্ডার করলো। তারপর দুজন মিলে খেয়ে দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম। রাতের বাজে 8টা। তারপর সেখান থেকে দুজনের মতো চলে এলাম। আমি বাসায় পৌঁছাতেই আরফাত ফোন দিল। ভাই অনেক বড় একটা জিনিস বের করেছি। কি? ভাই যার ছবি দিয়েছি সে মাফিয়া মেয়েটা না, কেউ জেনে বুঝে আমাদেরকে গোমরাহ করার জন্য সেই মেয়ের পিক দিয়েছে। এখানে মাফিয়া মেয়েটা অন্য কেউ। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা মাফিয়া মেয়েটার খোঁজ লাগানো চালু রাখ, আর আমি আমার মতো কাজ চালিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই। তারপর ফোন রেখে দিলাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি দিয়া কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও তাই? হুম। আচ্ছা চলো ভেতরে চলো। দিয়াকে নিয়ে কলেজের ভেতরে ঢুকে আমাদের সেই বসার প্লেটটাতে বসে পড়লাম। দিয়াকে আজ কেন জানি খুশি খুশি লাগছে, কিন্তু আমার ভেতরে সেই মেয়েটাকে নিয়ে জটলা পেকে আছে। এই যে আপনার চোখ মুখ কালো কেন? আরে না, এমনিতেই। আমার তো মনে হয় না যে এমনিতে, আমার তো মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে। আরে না বললাম তো। আচ্ছা ঠিক আছে, না হলে নাই। এবার দেখি আমার জড়িয়ে ধরে বসুন তো। হঠাৎ এমন পাগলামো করার মানে? পাগলামো কোথায় করছি? হ্যাঁ, আমি আমার প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরতে চেয়েছি, এটাতে পাগলামো কোথায়? দিয়ার কথা শুনে মুখে তালা লেগে গেল। মেয়েটার মনে হয়তো আমার জন্য জায়গা হয়ে গেছে, কিন্তু সে স্থির নেই। সে নিজেই আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঠিক তখনই দেখি ফাহার নামক মেয়েটা আসছে। তার পেছনে পেছনে মামুন। দিয়া আমার ছাড়ো তো একটু, আমি ফাহার সাথে একটু কথা বলবো মামুনকে নিয়ে। দিয়া আমার কথা শুনে আমার ছেড়ে দিল। আমি সেখান থেকে উঠে ফাহার কাছে চলে গেলাম। এই যে ফাহা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া আমি জানি আপনি আমায় কি বলবেন, কিন্তু বিশ্বাস করুন আমার মনের অবস্থা ভালো নেই। কিছু একটা নিয়ে অনেক ঝামেলায় আছি। যদি কিছু মনে না করেন তাহলে কালকে কথাটা বললে হয় না? ফাহার কথা শুনে থতমত খেয়ে গেলাম। আমি কি বলতে চাইছি সেটা সে জানলো কি করে? মাথায় তো কিছু খেলছে না। তাও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বলবো। ধন্যবাদ ভাইয়া। তারপর মেয়েটা চলে গেল, আর তখনই মামুন এসে হাজির। দোস্ত কি বললো রে? তেমন কিছু বলিনি, আর বলবেই বা কি করে, কারণ আমি তো তোর কথা তাকে বলিনি। কারণ তার নাকি আজ মন খারাপ, তাই সে কালকে শুনবে বলেছে আমায়। ওহ, আল্লাহ জানে কি রিয়াকশন আসে ওর। মামুন তুই নিশ্চিন্তে থাক। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সে কিন্তু তোর বিষয়ে অলরেডি খবর পেয়ে গিয়েছে। কারণ তার হাব ভাব দেখে সেটা আমি বুঝেই নিয়েছি। সেটা কি করে জানলো? কি করে জেনেছে সেটা আল্লাহ মালুম, তবে সে যে জেনেছে সেটা আমি শিওর। আকাশ এখন কি হবে আল্লাহ জানে। কি হবে আর? সে তোর বউ হবে। আকাশ তুই ঠাট্টা করছিস এখনো? ঠাট্টা না, সত্যি বললাম। সত্যি হলে তো ভালোই। আচ্ছা চল এবার ক্লাসে যাওয়া যাক। তারপর সবাই সেখান থেকে উঠে যে যার মতো ক্লাসে চলে গেলাম। আজও প্রায় অনেক কয়টা ক্লাস করেছি, তবে শেষের ঘন্টাটা করিনি। শেষের ঘন্টা না করে আমি আর মামুন কলেজের বাইরে একটা খালি জায়গায় আছি। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎ দেখি সেদিন কলেজের যে ছেলেগুলোকে আমি দেওয়ার জন্য মেরেছিলাম, সেই ছেলেগুলো সাথে আরো অনেক ছেলে পেলে মিলে আমার দিকে এগিয়ে আসছে। সবার হাতেই লাঠি চোটা। ছেলেগুলোকে দেখে আমি মামুনকে বললাম, মামুন তাড়াতাড়ি জায়গা ত্যাগ কর এখান থেকে। কিন্তু কেন? কারণ এখানে একটা বড়সড় ঝামেলা হবে। তুই তাড়াতাড়ি জায়গা ত্যাগ কর, আমি এদিকটা আছি। না, আমি তোরা ছেড়ে কোথাও যাচ্ছি না, যা হবে দেখা যাবে। তুই আসলে একটা ঘাউর মামুন। হ্যাঁ, যা বলার বলতে পারিস। আমি মামুনকে আর কিছু না বলে
তাড়াতাড়ি আরফাতকে মেসেজ করে বলে দিলাম। অন্যদিকে ছেলেপেলেগুলো আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। তারা এসেই আমার আর মামুনের ওপর প্রহার করতে শুরু করে। অনেক কয়েকজন ছেলে পেলে তাদের, আর এদিকে আমি আর মাত্র মামুন। কিন্তু আমরাও কম না, আমরা প্রতিঘাত করতে শুরু করলাম। ঠিক সেই সময় হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ কানে আসলো। সাথে সাথেই সবাই স্টপ হয়ে গেলাম। চোখ পাকিয়ে চারপাশটা দেখতে লাগলাম। চোখের সামনে কিছুই দেখতে পেলাম না, কিন্তু যেই না পেছনে ফিরেছি তখনই দেখি প্রায় শতাধিক ছেলে পেলে আমার পেছনে দাঁড়িয়ে আছে, সবার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। আমি তাদেরকে দেখে থতমত খেয়ে গেলাম, কারণ এত ছেলে পেলে তো আমার না, আর আমার হলেও আরফাতকে তো দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় তাদের ভেতর থেকে দিয়া আর ফাহা নামক মেয়েটা সামনে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে থ হয়ে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। অন্যদিকে দিয়া হাতে হকি স্টিক নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। দিয়ার কর্মকাণ্ড দেখে ভেতরটা যেন মরুভূমির মতো শুকিয়ে গেছে। দিয়া আমার দিকে হকি স্টিক নিয়ে এগিয়ে যাচ্ছে। দিয়ার কাণ্ড দেখে আমার 12টা অলরেডি বেজে গেছে, কিন্তু তবুও আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছি। দিয়া হকি স্টিক হাতে নিয়ে আমার শরীরে ঝাম করে এক বাড়ি বসিয়ে দেয়, আর সাথে সাথেই আমি চোখ বন্ধ করে ফেলি। কিন্তু দিয়া বাড়িটা আমাকে না মেরে মাটিতে মারে। আমার চোখ খুলতেই দেখি ঠিকঠাকভাবেই দাঁড়িয়ে আছি আমি, আর দিয়া আমার সামনে দাঁড়িয়ে মিটপিট করে হাসছে। কি রে পাগল, ভয় পেয়েছো বুঝি? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, রোবটের মতো দাঁড়িয়ে আছি। এই এই পাগল, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমায় মারবো না, আমি মারবো তাদেরকে যারা তোমায় মারতে এসেছে। তারপর দিয়া লাঠিটা নিয়ে সে ছেলেগুলোকে উড়ুধুরু মারতে শুরু করলো। ছেলেপেলেগুলো দিয়ার এত বিশাল দলবল দেখে প্রতিবাদ করার মতো দুঃসাহসও করতে পারছে না। দিয়া সব কয়টা ছেলেকে মারতে মারতে তাদের অবস্থা 12টা বাজিয়ে দেয়। সব কয়টা ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। দিয়া যেন কোনো হিংস্র পশু রূপ নিয়ে নিয়েছে। আর অন্যদিকে সবাই দিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বিশেষ করে আমি, যে কিনা আগের দিয়ার সাথে এখনকার দিয়ার একটুও মিল করতে পারছি না। আমি শান্তশিষ্ট একটা মেয়ে হিসেবে তাকে চিনতাম, আর সেই দিয়াই কিনা ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে চলে এলো। দিয়ার এমন রূপ দেখে আমার মনের ভেতরে খালি একটা জিনিসই বাড়ি খাচ্ছে, যে এই দিয়া কে। আর ঠিক সেই সময় দিয়া ছেলেগুলোকে মেরে রক্তাক্ত অবস্থায় এসে আমার পাশে দাঁড়ায়। অপরদিকে ঠিক একই সময়ে আমার ছেলেপেলে চলে আসে। আমার ছেলেপেলেকে দেখে আমার বুকে একটু সাহস আসে। যদিও একা লড়াই করতে ভয় পাই না, কিন্তু এখানে তো লড়াই না, আমি কারো ভয়ঙ্কর রূপ দেখেছি। আমার নীরবতা দেখে দিয়া বলে ওঠে, কি হলো, এতটা ঘাবড়ে আছো কেন? দিয়া, তুমি কে? জানতে চাও কে আমি? হ্যাঁ। আমি সেই মাফিয়া যে কিনা তোমায় মারার জন্য লোক পাঠিয়েছিলাম। দিয়ার মুখে এমন কথা শুনে আমি থতমত খেয়ে যাই, আর অন্যদিকে আমার ছেলেপেলেরাও ক্ষিপ্ত হয়ে যায় দিয়ার উপরে। দিয়ার মুখে এসব কথা শুনে আরফাত বলে, ভাই এদের সব কটারে আজ এখানেই মেরে দাফন করে দিব। আরফাতের কথার প্রতি উত্তরে দিয়া বলে, এই ছেলে, এই ভুল কখনো করতে যাস না। আমি মারতে এসে উল্টো তোরাই মারা পড়বি। দিয়া, তাহলে আমার সাথে এভাবে ছলনা করার মানে কি? তাহলে এভাবে ছলনা না করে আমায় আগেই মেরে ফেলতে পারতে। এই ছেলে, চুপ, একদম চুপ। তোর ওই মুখে যেন আর আমি একটা বাজে কথাও না শুনি। আর আমি এখন কি বলি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ, আমি তোকে মারতে চেয়েছিলাম, কারণ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে নাকি তুই বাড়াবাড়ি করছিস। আর তাছাড়া দেশের অনেক কয়েকজন নেতাও নাকি তোর জন্য কিছু করতে পারে না, তাই তারা সবাই মিলে প্ল্যান করে তোকে মেরে ফেলার। তাই আমাকে পাঠিয়েছে তোকে মারার জন্য। কিন্তু আমি জানি যে তোর অনেক ক্ষমতা আছে, তুই চাইলে আমায় সাথে সাথে বরাবরের মতো টক্কর দিতে পারিস, বা আমায় মেরেও ফেলতে পারিস ব্যতিক্রম হলে। কিন্তু আমি এমন কোনো ঝামেলা চাই না, কারণ আমি যেদিন প্রথমেই কলেজে আসি সেদিন তুই আমার চোখের পানি মুছে দিয়ে আমায় কপালে চুমু খেয়েছিস। আমি যেদিন এই কলেজে আসি সেদিন তুই আমার জন্য স্যারের সাথে লড়াই করছিস। শুধু তুই নয়,
তুই আমার জন্য আরো অনেক কিছুই করছিস। তোর জন্য সেদিন আমি ন্যায় বিচার পেয়েছি। তুই আমার জন্য সেই ছেলেগুলোকে মেরেছিস। তো আমি মানুষ, তাই তোর সাথে বেইমানি করে কি করে? তবে হ্যাঁ, আমি তোকে বললাম যে আমি তোকে মারতে চাইছি, কিন্তু সেটা তোকে না জেনে না শুনে। কিন্তু যখন জানতে পেরেছি যে আমার জন্য যে দুনিয়া সমস্ত প্রকার সমস্যার মুখোমুখি হতে পারে, আমি তাকে মারতে চেয়েছি। সেদিন আমি সমস্ত কিছু বাতিল করে দিই, কারণ তুই মানুষটাকে মারা আমার পক্ষে সম্ভব না। কারণ এমন একটা মানুষকে আমি কখনোই মারতে পারবো না। আর মারতে পারবো কি করে? আমি যে তোকে ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসার মানুষকে কেউ মারে নাকি? দিয়ার কথা শুনে হাজার পটির একটা শক খেলাম। দিয়ার কথাগুলো শুনে যেন আমার সমস্ত শরীর পাথরের রূপ ধারণ করে নিয়েছে। এত বড় ঝটকা আমি জীবনে প্রথম খেলাম। কি হলো, কথা বলছিস না যে? দিয়া, তুমি কি সত্যি বলছো এসব? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। আমি আমার কলিজার গায়ে কোনোদিন হাত দিব না। দিয়ার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সাথে সাথেই এক টান দিয়ে দিয়াকে নিজের বুকের সাথে নিয়ে নিলাম। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি দিয়াকে। দিয়াও আমার বুকে মাথা রেখে চুপটি করে পড়ে আছে আমার বুকের মাঝে। আর অপরদিকে আমার চোখ জোড়া দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। দিয়া আমার চোখ থেকে অশ্রু পড়তে দেখে আমাকে বলে, এই আকাশ, প্লিজ কান্না করিও না। তুমি কান্না করলে আমার ভালো লাগে না। দিয়া, এটা তো সুখের কান্না। আচ্ছা দিয়া, তুমি কি সেই আমার আগের দের মতো হয়ে যাবে? হ্যাঁ, আমি একদম তোমার সে আগের বিয়ের মতন হব না। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে আর সকলকে বলে দিই, সবার কান খুলে শুনে রাখুন। এই আকাশ আমার প্রিয় বান্দা। ওর দিকে কখনো যদি কেউ চোখ তুলে তাকায়, তাহলে ওর 12টা আমি বাজিয়ে দেব। যে যত বড় বাপের বেটাই হোক না, বুক ফেড়ে কলেজে বের করে হাতে নিয়ে নিব একদম। দিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই ফাহা নামক মেয়েটা আমার আর দিয়ার দিকে এগিয়ে আসে আর বলে, ম্যাম, আমি একটা ভুল করে ফেলেছি। ম্যাম, আমি আপনার অগোচরে একটা কাজ করেছি, যেটা হলো আমি যখন জানতে পারি আপনি যাকে মারতে এসেছেন সে এই লক্ষ্মী ভাইয়াটা, তখন আমি ওনাকে সতর্ক করার জন্য ওনার বাসায় কয়েকটা চিঠি দেই, যাতে করে তিনি সতর্ক হয়ে যায় আর আপনার হাত থেকে বেঁচে যায়। কিন্তু আমি জানতাম না যে আপনি ওনাকে ভালোবাসেন আর মারার প্ল্যান বাতিল করেছেন। কি, তুই আমার লোক হয়ে ওর পক্ষ নিয়েছিস এতদিন? ম্যাম সরি, আসলে বিশ্বাস করুন ভাইয়াটা মানুষের ভালো করতে গিয়ে বড় বড় নেতাদের কাছে খারাপ হয়েছে। শুধু তাই নয়, ওনার জন্য এই কলেজে কোনো নারী ঘটিত সমস্যা হয় না। আমি যখন ওনার এসব কর্মকাণ্ড সম্পর্কে জেনেছি বা দেখেছি, তখন তিনাকে আর সাপোর্ট না করে পারলাম না। ফাহা, তুই আমার সাথে বেইমানি করার ফল সৌরভ মৃত্যু ডিজার্ভ করছিস, কিন্তু এই জন্য তোকে মারলাম না বা বেঁচে গেলি। যে তুই যাই করিস না কেন, সবটা আমার প্রিয় মানুষের জন্যই করছিস। ম্যাম প্লিজ, আপনি আমার ওপর রাগ করে থাকবেন না। না, তোর উপর আমার কোনো রাগ নেই, কিন্তু একটা অর্ডার পালন করতে হবে আমার। কি সেটা ম্যাম? আমার কলেজের একজন বন্ধু আছে, আর যার নাম মামুন। ওই যে ভাইয়া দাঁড়িয়ে আছে, উনি তোকে ভালোবাসে। ম্যাম সেটা আমি আগেই জেনেছি। তাহলে আর দেরি কিসে? যা গিয়ে সবকিছু ঠিকঠাক করে নে। দিয়ার কথা শুনে ফাহা লজ্জায় লাল হয়ে আছে। এই যে লজ্জা পাওয়ার কিছু নাই, যা বলছি কি সেটা কর। আর আপনারা সবাই যে যার মতো চলে যান। যাদেরকে মেরেছি তারা এইভাবে পচে মরুক। আকাশ, তুমিও তোমার ছেলেপেলেকে নিয়ে চলে যেতে বলো। আচ্ছা, এই আরফাত, তোরা সবাই চলে যা, তোদের সাথে আমার পরে কথা হবে। আচ্ছা ভাই। তারপর সবাই সবার মতো চলে যায়। আমার ছেলেপেলেরাও চলে যায়। আর অন্যদিকে দিয়ার কথা মতো তাদের লোকেরাও চলে যায়। আর এদিকে আমি দিয়াকে নিয়ে কলেজের ভেতর প্রবেশ করি। তারপর আমরা যেখানে বসি সেখানে গিয়ে দুজনে বসে বসে গিয়ে গল্প করতে থাকি। এই যে আকাশ সাহেব, আমি না সরি, আপনাকে আমার সমস্ত সত্যি আগে বলা উচিত ছিল। দিয়ার কথা শুনে
আবারও থতমত খেয়ে গেলাম, কারণ মেয়েটা মিনিটে মিনিটে তার রূপ পরিবর্তন করছে। এই দিয়া, তুমি না একটু আগে আমায় তুই আর তুমি বলে ডাকছিলে, কিন্তু হঠাৎ আপনিতে চলে আসলে কেন? আরে বলছি না যে আমি আপনার সে আগে দিয়াই হয়ে যাব, তাই আপনি কি করে বলছেন? এই পাগলি মেয়ে, তার একদম কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি আগের মতন হয়ে যাও, কিন্তু তুমি বলেই ডাকো, কারণ তোমার মুখে আপনি থেকে তুমি শুনতেই বেশি ভালো লাগে আমার। তাই বুঝি? হুম, তাই। আচ্ছা দিয়া, তোমায় একটা কথা বলি, তুমি যে আমায় মারতে এসে মারলে না, এতে কি তোমার ক্ষতি করবে না ওরা, যারা আমাকে মারার জন্য ঠিক করেছে? ইস, বললেই হলো নাকি? হ্যাঁ, ওরা কি জানে যে আমার কলেজের কত পাওয়ার? ওরা কি জানে যে আমায় মারতে হলে ওদেরকে বিশাল একটা শক্তিশালী বটগাছ কাটতে হবে, যে বটগাছটা আমাকে ভালোবাসা দিয়ে বেস্ট করে রেখেছে? দিয়ার কথা শুনে শরীরটা নাড়া দিয়ে উঠল খুশিতে। দিয়া, সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি। আমি তোমায় পেয়ে অনেক খুশি। দিয়া আর আমি কথা বলছি নিজেদের মতো করে। ঠিক সেই সময় মামুন আর ফাহা মিটমিট করে হাসতে হাসতে আমাদের দিকে এগিয়ে আসে। কিরে বেটা মামুন, ফাহাকে পেয়ে আজ অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ রে দোস্ত, আজকে আমি অনেক খুশি। যাক, তোর খুশিতেই আমরা খুশি। আচ্ছা আয়, সবাই মিলে একসাথে বসে আড্ডা দিই। তারপর সবাই মিলে আড্ডা দিতে থাকি। এই আড্ডার মাঝে মাঝেই কেটে গেল একটা বছর। আজ আমার আর মামুনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। দিয়া আর ফাহা খুশিতে আত্মহারা যে তাদের প্রিয় মানুষগুলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ঠিক সেই জায়গাটাতে বসেই সবাই মিলে আড্ডা দিচ্ছি। এই বসাতেই আমি আর মামুন আমাদের প্রিয় মানুষকে বিয়ে করে নেওয়ার প্ল্যান সাজিয়ে ফেলেছি। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। দুই বন্ধুই একই দিনে বিয়ে করব। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। দিয়ার পরিবার থেকে তার মা আসে, যিনি কিনা দিয়ার পরিবার। তার পরিবারে আর কেউ নেই। অপরদিকে ফাহার পরিবার থেকে তার মা আর মামা আসে। তার পরিবার অনেক ছোট। মামার বিয়ে হয়ে গেছে, তিনি বউ নিয়ে আলাদা থাকেন, আর ফাহার আম্মু একাই থাকেন। আগে ফাহাও একসাথে থাকতো, কিন্তু তাদের পরিবারের অবস্থা খারাপ হওয়ায় ফাহা দিয়ার সাথে যোগ দেয়, আর দিয়াও পরিবার চালাতে এই পন্থা অবলম্বন করে। দেখতে দেখতেই দুই বন্ধুর বিয়ে হয়ে যায়। এইদিকে বিয়ের সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। তারপর দরজা খুলে ভেতরে ঢুকি। আমি ভেতরে ঢুকে দেখতে পাই সারা বাড়ি অন্ধকার। আমি দিয়াকে ডাক দিই, কিন্তু দিয়া কোনো সাড়া শব্দ করে না। দিয়া সাড়া শব্দ না পেয়ে হাতিয়ে হাতিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই কেউ একজন চাকু নিয়ে আমার পেটে ঢুকিয়ে দেয়। আমি সাথে সাথে চেঁচিয়ে উঠি, আর সাথে সাথেই রুমের বাতি জ্বলে ওঠে। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার কলেজা। অবাক হয়ে গেলাম রুমের অবস্থা দেখে, কারণ রুমটা পরিপূর্ণভাবে সাজানো, আর সামনে দিয়া, ফাহা, মামুন সবাই কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাগল, ভয় পেয়েছো বুঝি? আমার পেটে কে যেন ছুরি ঢুকিয়ে দিয়েছে। আরে পাগল, ওটা খেলনার চুরি ছিল। কি? হ্যাঁ বলে দিয়া আর বাকি সবাই হেসে দেয়। দিয়া, তুমি আমার বার্থডে সম্পর্কে জানলে কি করে? ও মা, এটা কি কথা? যাকে ভালোবাসি তার জন্মদিনে সম্পর্কে জানবো না? এটা কেমন করে হয়? দিয়ার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। এতটাই আত্মহারা হয়েছে যে দিয়াকে সবার সামনে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলাম। আর তখনই মামুন বলে ওঠে, ভাই তুই থাম, আগে আমরা বের হয়ে যাই, কারণ আমাদেরও তো আজকে বাসর ঘর, পরে তুই যা করার করিস। যা ভাগ ফাহাকে নিয়ে। মামুন আর ফাহা তাদের রুম থেকে বের হয়ে চলে যায়, আর আমি দিয়াকে আদর করতে শুরু করি। দিয়া আমার স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। শুধু তাই নয়, আমার পাঞ্জাবি খামচে ধরে রেখেছে। কিন্তু আমি তো আমি দিয়াকে আদর করা বাদ দিয়ে কোলে উঠিয়ে নিলাম। তারপর তাকে নিজের বিছানায় গিয়ে
শুইয়ে দিলাম। দিয়া তো লজ্জায় শেষ। সে ভালো করেই বুঝতে পারছে যে এখন কি ঘটবে তার সাথে, তাই সে লজ্জায় তার মুখ বালিশে লুকিয়ে রেখেছে। কিন্তু আমার রোমান্টিক পাঠকগুলোর লজ্জা শরম নাই দেখি, এখনো হাঁ করে তাকিয়ে আছে সমস্ত কিছু দেখার জন্য। ভাই, এরপর আর কিছু বলা যাবে না। ভাগেন সবাই। বউ আমার, ইতিহাসও আমি রচনা করব, কিন্তু মাঝে আপনারা এভাবে বাধা দিলে তো ইতিহাস রচনা করতে সমস্যা হবে। তাই বলি কি, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে লাইক দেবেন এবং গল্পটি শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের গল্পটি শোনার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। গল্পর সিজন 2 খুব তাড়াতাড়ি আসবে।